আমি মার্ক টোয়েনের বিখ্যাত উক্তিটি সম্পর্কে শুনেছি, যিনি নাকি রেলওয়ে বা ট্রামে টিকিট ছাড়া ভ্রমণ করার অভিজ্ঞতা নিতে চেয়েছিলেন যাতে তিনি বিনা টিকিটে ভ্রমণকারীদের মানসিক অবস্থা বুঝতে পারেন। একইভাবে একজন ভদ্রলোক প্যারিসের খারাপ পাড়ার ছবি তোলার জন্য বেশ কয়েক মাস ধরে বখাটে ও গুন্ডাদের সঙ্গে সময় কাটিয়েছিলেন। আরেকজন ভদ্রলোক চোরের মানসিক অনুভূতি বুঝতে নিজেই শীত কেটেছিলেন। এর কারণ হতে পারে যে পশ্চিমা লেখকেরা কল্পনাশক্তির দিক থেকে দুর্বল। একজন ঔপন্যাসিকের জন্য এই ধরনের পরিস্থিতি এবং মানসিক অনুভূতির বর্ণনা দেওয়ার জন্য তার কল্পনাশক্তি সবচেয়ে বড় সাহায্যকারী। এমন খুব কম মানুষই আছে যে শৈশবে টাকা বা মিষ্টি চুরি করেনি, অথবা লুকিয়ে মেলা বা দঙ্গল দেখতে যায়নি, অথবা স্কুলে শিক্ষকের কাছে মিথ্যা অজুহাত দেয়নি। যদি কল্পনাশক্তি তীক্ষ্ণ হয়, তবে এই সামান্য অভিজ্ঞতা নিয়েই চোর বা ডাকাতদের মানসিক অনুভূতি চিত্রিত করা যেতে পারে। এটা বলার প্রয়োজন নেই যে কৃত্রিম পরিস্থিতিতে যে অভিজ্ঞতা পাওয়া যায় তা স্বাভাবিক হতে পারে না। তবুও উপন্যাসের সাফল্যের জন্য অভিজ্ঞতা হল প্রধান মন্ত্র। একজন ঔপন্যাসিককে নতুন দৃশ্য দেখা এবং নতুন অভিজ্ঞতা অর্জনের কোনো সুযোগ হাতছাড়া করা উচিত নয়। মানুষের মানসিক অনুভূতি প্রকাশ করার দ্বিতীয় উপায় হল নিজের অনুভূতিগুলো খুঁজে দেখা। স্যার ফিলিপ সিডনি বলেছিলেন যে, নিজের হৃদয়ে তাকাও এবং যা দেখবে তা লেখো। একজন লেখক নিজের কল্পনা দ্বারা নিজেকে যত ভিন্ন পরিস্থিতিতে রাখতে পারেন, তিনি ততটাই সফল হন। তুলসীদাস পুত্রশোককে কত সফলভাবে দেখিয়েছেন। এটা জানা যে তার এই শোকের প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না। নিজেকে একজন শোকার্ত বিয়োগী পিতার জায়গায় রেখে তিনি সেই অনুভূতিগুলো অনুভব করেছিলেন। সাধ্যায়ন ঔপন্যাসিককে অনেক সাহায্য করে। একজন ঋষি বলেছিলেন যে সাধ্যায়ন মানুষকে পরিপূর্ণ করে তোলে। কিছু মানুষের মতে একজন ঔপন্যাসিকের পড়া উচিত নয়, কারণ এতে তার মৌলিকতা নষ্ট হয়ে যায়। কিন্তু স্বর্গীয় ডি.এল. রায় বলেছিলেন, যে লেখকের মৌলিকতা বই পড়ার কারণে নষ্ট হয়ে যায়, তার মধ্যে মৌলিকতাই নেই। সাধ্যায়নের উদ্দেশ্য এটা হওয়া উচিত নয় যে কোনো দক্ষ লেখকের অনুভূতি ও চিন্তা চুরি করা, বরং নিজের অনুভূতি ও চিন্তাভাবনার সঙ্গে অন্যান্য লেখকদের তুলনা করা এবং তার থেকে ভালো লেখার জন্য নিজেকে উৎসাহিত করা। যদি আমরা কোনো লেখকের লেখায় এমন কোনো জায়গা দেখতে পাই যেখানে তার কল্পনা দুর্বল হয়ে গেছে, তবে আমরা চেষ্টা করি যে সেই একই ধরনের জায়গায় তার থেকে ভালো লিখতে পারি। একজন লেখককে এবং বিশেষ করে একজন ঔপন্যাসিককে বিভিন্ন সাহিত্যের ভালোভাবে অধ্যয়ন না করে কলম ধরা উচিত নয়। এমন নয় যে অনেক পড়াশোনা না করে কেউ ভালো উপন্যাস লিখতে পারে না। যাদের ঈশ্বর প্রতিভা দিয়েছেন, তাদের জন্য অনেক পড়া বাধ্যতামূলক নয়। কিন্তু যেমন ব্যাকরণ না পড়েও আমরা শুদ্ধ লিখতে পারি, কিন্তু ভুল এড়ানোর জন্য আমাদের কাছে কোনো উপায় থাকে না, তেমনি তুলনা ও সাধ্যায়ন থেকে আমরা আমাদের ভুলগুলো বুঝতে পারি। আমাদের বুদ্ধি বিকশিত হয় এবং সেই উপায়গুলোর ঝলক পাওয়া যায় যার মাধ্যমে কোনো বড় লেখক সাফল্য পেয়েছেন। কিছু মানুষের এই ভুল ধারণা আছে যে তাদের লেখার বিষয়ে কারো কাছে কিছু জিজ্ঞাসা করা বা মতামত নেওয়া তাদের জন্য অপমানজনক। কিন্তু বাস্তবে একজন লেখকের জিজ্ঞাসার ততটাই প্রয়োজন, যতটা একজন শিক্ষার্থীর। ফ্রান্সিস বেকনের বিষয়ে বলা হয় যে তিনি সর্বদা এমন মানুষদের কাছে জিজ্ঞাসা করতেন, যারা কোনো বিষয়ে তার থেকে বেশি জানতেন। কোনো মানুষ যতই প্রতিভাবান হোক না কেন, সে সব বিষয়ে জ্ঞানী হতে পারে না। যদি তাকে কারো কাছে কিছু জিজ্ঞাসা করতে হয়, তবে সে কেন লজ্জা পাবে? ডি.এল. রায় যখন কোনো নাটক লিখতেন, তখন তিনি তার রুচিবান বন্ধুদের তা শোনাতেন, তাদের সমালোচনার উত্তর দিতেন এবং যেখানে তিনি সম্মত হতেন, সেখানে তার লেখায় কাটছাঁট করতেন। কখনো কখনো তাকে অধ্যায়ের পর অধ্যায় এবং দৃশ্যের পর দৃশ্য পরিবর্তন করতে হতো। একজন লেখকের উচিত সর্বদা তার আদর্শকে উঁচু রাখা। তার মনে এই ধারণা থাকা উচিত যে হয় আমি কিছুই লিখব না, অথবা যদি লিখি তবে এমন কিছু ভালো জিনিস লিখব যার থেকে ভালো সেই বিষয়ে আর কেউ সহজে লিখতে পারবে না।
কখনো কখনো এমন হয় যে চলতে চলতে কোনো নতুন কথা মনে আসে অথবা কোনো নতুন দৃশ্য চোখের সামনে দিয়ে চলে যায়। লেখকের মধ্যে এমন গুণ থাকা উচিত যে তিনি সেই অনুভূতি এবং দৃশ্যগুলোকে তার স্মৃতিতে ধরে রাখেন এবং প্রয়োজনে সেগুলো ব্যবহার করেন। কিছু লেখকের অভ্যাস থাকে যে তারা তাদের সঙ্গে নোটবুক রাখেন এবং সেই ধরনের কথাগুলো সেখানে সঙ্গে সঙ্গে টুকে রাখেন। যে লেখক তার স্মরণশক্তির ওপর বিশ্বাস করেন না, তার নিজের সঙ্গে নোটবুক অবশ্যই রাখা উচিত। ডায়েরি লেখাও নিজের চিন্তাভাবনাকে লিখিত আকারে রাখার একটি অভ্যাস তৈরি করে। প্লট সেই ঘটনাগুলোকে বলা হয় যা উপন্যাসের চরিত্রগুলোর ওপর ঘটে, কিন্তু শুধু ঘটনা বর্ণনা করলেই গল্পের মধ্যে মনোরঞ্জন করার গুণ তৈরি হতে পারে না। সেই ঘটনাগুলোকে কল্পনা দ্বারা এমন সজীব করে তুলতে হবে যাতে সেগুলোর মধ্যে বাস্তবতা ফুটে ওঠে। একজন ঔপন্যাসিক লিখেছেন যে ইউক্লিডিসের মতো আমাদের গল্প সামনে রাখতে হবে এবং তারপর তা সমাধান করার জন্য প্রস্তুত হতে হবে। ইউক্লিডিসের চিন্তার শৃঙ্খলায় এমন কোনো যুক্তি প্রবেশ করতে পারে না, যার জন্য সেখানে অনিবার্যভাবে স্থান আছে। আমরাও তার উচ্চারণ করে উচ্চমানের উপন্যাসের রচনা করতে পারি। সাধারণত প্লট হল সেই গল্প যা উপন্যাস পড়ার পর সাধারণ পাঠকের হৃদয় থেকে যায়। পুরনো ধরনের গল্পে শুধু প্লটই থাকত, তাতে রং এবং প্রসাধনের মাত্রা থাকত না, তাই সেই চিত্রটি এত উজ্জ্বল হতো না। আজকাল 500 পৃষ্ঠার উপন্যাসের গল্প 5-10 লাইনে শেষ হয়ে যায়, কিন্তু এই 5-10 লাইন চিন্তা করার জন্য একজন ঔপন্যাসিককে যতটা মনন ও চিন্তা করতে হয়, ততটা পুরো উপন্যাস লেখার জন্যও করতে হয় না। প্রকৃতপক্ষে প্লট চিন্তা করে নেওয়ার পর লেখা খুবই সহজ, কিন্তু প্লট চিন্তা করার সঙ্গেই চরিত্রগুলোর কল্পনাও করতে হয়, যাদের দ্বারা এই প্লট প্রদর্শিত হবে। চার্লস ডিকেন্সের বিষয়ে লেখা হয়েছে যে যখন তিনি কোনো নতুন উপন্যাসের কল্পনা করতেন, তখন তিনি মাসের পর মাস তার ঘরে বন্ধ হয়ে চিন্তায় মগ্ন থাকতেন। কারো সঙ্গে দেখা করতেন না, কোথাও বেড়াতেও যেতেন না। যখন 2-3 মাস পর তার ঘরের দরজা খুলত, তখন তার অবস্থা কোনো রোগীর থেকে ভালো হতো না। মুখ ফ্যাকাশে, চোখ কোটরে ঢুকে গেছে, শরীর দুর্বল। থ্যাকারের বিষয়ে লেখা আছে যে তিনি সন্ধ্যায় কোনো সময় নদীর তীরে বসে তার প্লট চিন্তা করতেন। কিন্তু প্লট তাড়াতাড়ি বা দেরিতে কল্পনা করে নেওয়া লেখকের বুদ্ধি এবং ক্ষমতার ওপর নির্ভর করে। জর্জ স্যান্ড, ফ্রান্সের বিখ্যাত লেখিকা, তিনি 100-র কম উপন্যাস লেখেননি, কিন্তু তাকে প্লট চিন্তা করতে বুদ্ধি খরচ করতে হতো না। তিনি কলম হাতে নিয়ে বসে